ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু করাইল বস্তিতে কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে পাচ্ছে ৩৭,৫৬৭টি পরিবার। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ, যানবাহন চালকদের দুর্ভোগ। পাইপলাইনে ভারত থেকে ৫,০০০ টন ডিজেল দেশে আসছে আজ। তেল না পেয়ে পাম্পের কর্মীকে ছুরিকাঘাতের প্রতিবাদ সহ ৫ দাবিতে সিলেটে চলছে অর্ধদিবস ধর্মঘট। বিপাকে গ্রাহকেরা। এবং ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, এক রাতেই মৃত্যু ৪০ জনের। কয়েকদিনের মধ্যে যুদ্ধ শেষ হবে বললেন ট্রাম্প। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে আজ থেকে শুরু হলো ফ্যামিলি কার্ডের কার্যক্রম। রাজধানীর করাইল বস্তি সংলগ্ন বনানীর টি&টি খেলার মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি কর্পোরেশন এবং ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে এই কার্ড দেওয়ার জন্য চূড়ান্ত করা হয়েছে। ব্যাংক হিসাব বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে প্রতি মাসে ২৫০০ টাকা পাবেন এক একজন সুবিধাভোগী। এ সময় তারা অন্য কোনো ভাতা পাবেন না। নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা যারা নারী প্রধান তাদের কাছে আগামী ৫ বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫,০০০ টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে আজ দেশে পৌঁছাবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশ জুড়ে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। এদিকে তেলের সীমা নির্ধারণে সমস্যায় পড়ছেন পেট্রোল ও অকটেন প্রত্যাশী ছোট গাড়ি ও মোটরসাইকেল। ফুয়েল স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ অপেক্ষা। সকাল থেকেই তেল বেচাকেনা বন্ধ রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশনগুলোতে। আর ফুয়েল স্টেশনগুলো বলছে, যতক্ষণ পর্যন্ত তেলের মজুদ আছে গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায় বড় মাইক্রোবাস ও গাড়িতে ২০ থেকে ২৫ লিটার, প্রাইভেট কারে ১০ লিটার এবং মোটর সাইকেল প্রতি ২.৫ লিটার করে তেল দিচ্ছে পাম্পগুলো। তেল না পেয়ে পাম্পের কর্মীকে ছুরিকাঘাতের প্রতিবাদ সহ ৫ দফা দাবিতে সিলেটে অর্ধদিবস ধর্মঘট চলছে। সোমবার সন্ধ্যায় ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সকাল ৬টা থেকে শুরু হয়ে ধর্মঘট চলবে দুপুর ২টা পর্যন্ত। সংশ্লিষ্টরা জানান, গত কয়েকদিন ধরে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকদের কেউ কেউ পাম্পের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করছেন। সোমবার সন্ধ্যায় চৌকিদিঘি এলাকার উত্তরা পেট্রোল পাম্পে মিঠু নামের এক কর্মচারীকে ছুরিকাঘাত করা হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সহ ৫ দফা দাবিতে চলছে এই ধর্মঘট। এতে বিপাকে পড়ছেন গ্রাহকেরা। পাম্পে তেল না পেয়ে অনেককেই ফিরে যেতে দেখা গেছে। আসাদ গেটের একটি ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আজ রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কেমন ভিড় দেখছেন এবং ক্রেতাদের এ বিষয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? সঞ্জিদা, অভিযোগ কিন্তু রয়েছে, ভিড়ও আমরা দেখতে পেয়েছি। তবে অভিযোগ যেটি রয়েছে
সেই অভিযোগগুলো তারা যেটি করছেন যে যে পাম্পগুলো থেকে যে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হচ্ছে সেই সময়ে আসলে তারা আসছেন এবং সেখান থেকে তেল পাচ্ছেন না। তবে দুই একটি পাম্পে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে তেল সরবরাহ করা হচ্ছে। যেমন আমি আসাদ গেটের এই যেই পাম্পটিতে এখন রয়েছি সেখানে কিন্তু আমরা কথা বলেছি, তারা কিন্তু গত কয়েকদিনে নিরবিচ্ছিন্নভাবে তেল সরবরাহ করেছেন। এবং এর বাইরে আমি ঘুরছিলাম মিরপুর এরিয়ায়, মহাখালী, তেজগাঁও এরিয়াগুলোতে আমি গিয়েছিলাম। সেখানে আমি যেটি দেখেছি অধিকাংশ পেট্রোল পাম্পই এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং যেগুলো খোলা রয়েছে তাদেরও কিন্তু সকালের মধ্যেই যে রিজার্ভে যে তেল ছিল সেই তেল শেষ হয়ে গেছে এবং তাদের গাড়ি গিয়েছে ডিপোতে। সেই গাড়ি আসলে তো তারা পুনরায় আবার তেল সরবরাহ শুরু করবে। এবং আরেকটি বিষয় আমি আপনাকে জানাই যে কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে একটি বিজ্ঞপ্তি আসে, যে বিজ্ঞপ্তিতে আসলে রাইড শেয়ারিং যে মোটরসাইকেল রয়েছে সেই মোটরসাইকেলগুলোতে কিন্তু তেলের সীমা বাড়িয়ে 5 লিটার করা হয়েছে। তবে আমরা এই মাঠ পর্যায়ে পাম্পগুলোতে এসে যতটুকু জানতে পেরেছি এদের কাছে কিন্তু এখনও সেই বিজ্ঞপ্তির খবরটি এসে পৌঁছায়নি, অর্থাৎ অফিসিয়াল কোনো কাগজপত্র তারা পাননি। এবং তারা বলছেন যে তারা যখনই এই বিষয়ে জানতে পারবেন, অফিসিয়ালি তাদেরকে জানানো হবে, তারা কিন্তু সেই নতুন নির্ধারিত সীমা অনুযায়ী তারা আবার তেল বিক্রি শুরু করবেন। এবং আমরা এই রাইড শেয়ারিং যারা এখানে আসছেন তেল নিতে তাদের সাথেও কথা বলেছিলাম, তারা বলছিলেন যে এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ, কারণ দিনে তাদেরকে 2-3 বার এখানে আসতে হতো। সেক্ষেত্রে হয়তো এই নতুন নির্ধারিত সীমায় তারা যদি তেল নিতে পারেন তাহলে তারা হয়তো কিছুটা স্বস্তি পাবেন। তো সঞ্জিদা, তেল নিয়ে আমার কাছে ফিলিং স্টেশনগুলো থেকে এতটুকুই সর্বশেষ ছিল। সঞ্জিদা। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। আসছে ঈদ, তাই ব্যস্ত সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো। চাহিদা থাকায় ভোর থেকে রাত পর্যন্ত তৈরি করা হচ্ছে বাহারি শাড়ি। এখানকার তৈরি শাড়ি স্থানীয় চাহিদা মিটিয়েও বিক্রি করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে চাহিদা থাকলেও রং সুতার দাম বেড়ে যাওয়ায় পুষিয়ে উঠতে পারছেন না তাঁত ব্যবসায়ীরা। তাঁত সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ, বিশেষ করে সদর, বেলকুচি, শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় উৎপাদিত বাহারি শাড়ি ও লুঙ্গির সুনাম দীর্ঘদিনের। ঈদ ঘিরে বাড়তি আয়ের আশায় তাঁত কারখানাগুলোতে শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ বেশি। বিশেষ করে এবারের ঈদে গ্যাস কাতান, জামদানি ও জলছাপ শাড়ির চাহিদা সবচেয়ে বেশি। আগে কাজ করতাম 6 ঘন্টা, এখন 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করি। ঈদুল্লাহকে আমাদের একটু ব্যস্ততা তো বাড়বে। কাপড়ের দামটা একটু যদি বেশি হতো তাহলে মহাজনের একটু যে সুবিধা হতো, আমাদের কর্মের দিক দিয়ে একটু আমরা সচ্ছলভাবে হতে পারতাম আর কি। তবে রং সুতার দাম বেড়ে যাওয়ায় পুষিয়ে উঠতে পারছেন না তাঁত ব্যবসায়ীরা। ফলে বন্ধ হয়ে যাচ্ছে অনেক তাঁত কারখানা। তাই সরকারের সহায়তার দাবি মালিকদের। শতকরা 70 জন তারা তাঁত খেত বেচে ঋণ পাতি হয় এখন ঝালমুড়ির ব্যবসা করতেছে। নতুন সরকারের কাছে আমাদের দাবি যে এগুলার দাম কমাইলে, বিদ্যুতের দাম কমাইলে আমাদের তখন কাপড় বানায়া পোষাইবো, তখন আমরা তাঁত চালাইতে পারবো। তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের দাবি ব্যবসায়ী নেতাদের। তাঁতিরা তাদের পণ্য তৈরি করতে পারে, ঋণ যেন স্বল্প সুদে পায়, তাদের নিরাপত্তার ব্যবস্থা যেন দেওয়া হয়, এই সকল দাবি আমি সরকারের কাছে সিরাজগঞ্জ চেম্বারের পক্ষ থেকে উপস্থাপন করতে চাই। এই শিল্পের প্রসারে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তাঁত বোর্ডের কর্মকর্তারা। আমরা তাঁত বোর্ডের পক্ষ থেকে তাঁতিদেরকে আমরা লোন প্রদান করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। ডিজিটালি তাদের প্রোডাক্টটা উৎপাদিত প্রোডাক্টটা সেল করতে পারে সেই ধরনের দিক নির্দেশনা আমরা দিয়ে থাকি। সিরাজগঞ্জ জেলায় তাঁত রয়েছে 5 লাখেরও বেশি, আর এসব তাঁতে বাহারি শাড়ি তৈরি করছে কয়েক লাখ তাঁতি। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। যুদ্ধ শুরুর পর ইরানের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের পূর্বাঞ্চলে হামলায় নিহত হয়েছেন অন্তত 40 জন। নতুন নেতৃত্বে ইরানও পাল্টা জবাব দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হবে। তার এমন মন্তব্যের পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে যুদ্ধ কখন শেষ হবে সেটি নির্ধারণ করবে ইরান। মঙ্গলবার মাঝরাতে ইরান ইসরায়েলের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরানের আকাশ বাতাস। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়। তেহরানের উত্তরে কারাজ এলাকাতেও একইভাবে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়। ইস্পাহানেও গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদকে লক্ষ্যবস্তু করে তীব্র বোমাবর্ষণ হয়েছে। তারবিজ অঞ্চলেও বিস্ফোরণ হয়।
শুধু তেহরানেই নয়, ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হয় ইসরায়েলের তেল আবিবে। ইরানের সেনাবাহিনী ও বিপ্লবী গার্ডস কোরের পক্ষ থেকে পাল্টা হামলা চালানো হয়। বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে যুদ্ধে যুক্তরাষ্ট্র সফল হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, শীঘ্রই শেষ হবে ইরান যুদ্ধ। তবে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে আরও 20 গুণ বেশি আঘাত হানা হবে বলেও জানান তিনি। যুদ্ধে যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে সফল হয়েছে। ইরাকের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে। অল্প সময়ের মধ্যেই যুদ্ধের অবসান হবে। তবে মধ্যপ্রাচ্যের সমীকরণ ও ভবিষ্যৎ এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতে জানিয়ে দেশটির বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, মার্কিন সেনারা এ যুদ্ধ বন্ধ করতে পারবে না। অন্যদিকে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি। CNN-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এর মধ্য দিয়ে যুদ্ধের 11তম দিনে ইরান সরকারের অবস্থান আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। খান মোহাম্মদ মুকুল, DBC নিউজ ডেস্ক। সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজর 1 কোটি টাকার ঘুষ দাবির অডিও রেকর্ড ফাঁসের বিষয়ে ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়োজিত আছেন, তাদের পরামর্শ নিচ্ছি। যখন কোনো বিষয় হয় আমরা একত্রে বসে আমরা পরামর্শ করছি ইত্যাদি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আমাদের প্রসিকিউশন টিম আমরা একত্রে বসেছিলাম। আমাদের মধ্যে গতকালকে 2 জন নতুন প্রসিকিউটর নিয়োজিত হয়েছেন, নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাদের সাথে আসলে অন্যান্য প্রসিকিউটরদের একটা পরিচিতি অনুষ্ঠান ছিল আজকে। সেই বিষয়ে মুখ্য আমাদের আলোচনা ছিল, আমরা বৈঠক করেছি, তাদের সাথে পরিচিত হয়েছে তারা। পাশাপাশি একটা সংবাদ আমাকে খুবই ব্যথিত করেছে। সম্ভবত একটি কাগজে আজকে একটা টপ নিউজ বা হেডলাইন নিউজ করেছেন। সেটা আমি আন্তরিকভাবে আমি খুব কষ্ট পেয়েছি এই জায়গাটায়। যে দেখেন, আমরা এখানে যারা কাজ করতে এসেছি, আমাদের প্রত্যেকেরই আমাদের একটা প্রফেশনাল কেরিয়ার আছে। এবং আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি 1988 সালেই কিন্তু আইন পেশায় এসেছিলাম। 1988 সালে আইন পেশা থেকে আমি প্রায় দীর্ঘ 37 বছর এই পেশায় আমি কাজ করছি। আমি একদম নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সকল আদালতে আমার কাজের অভিজ্ঞতাও আছে। আমার কর্মজীবনে, আমার প্রফেশনাল জীবনে আমি বাংলাদেশের বহু আলোচিত মামলা, এটা আপনারা অনেকে হয়তো জানেন, বহু আলোচিত মামলার আমি ডিফেন্সে কাজ করেছি। অনেক মামলায় আমি প্রসিকিউশনে কাজ করেছি। প্রসিকিউশনে স্পেশাল পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আমার 5 বছর আছে। এখন সরকার আমাকে নিয়োগ দিয়েছেন এখানে। স্বাভাবিক কারণে এটা আমাদের প্রচলিত বিচার ব্যবস্থার। রাতে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লেগে আটলান্টার আতিথ্য নেবে বায়ার্ন মিউনিখ। অন্য ম্যাচে টটেনহামকে স্বাগত জানাবে আতলেতিকো। সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের প্রতিপক্ষ বার্সেলোনা। সবগুলো ম্যাচ শুরু হবে রাত 2টোয়। রাউন্ড পর্বে সেরা 8 থেকে শেষ 16তে খেলবে বায়ার্ন মিউনিখ, টটেনহাম ও বার্সেলোনা। অন্যদিকে নাটকীয় প্লে অফে ডর্টমুন্ডকে পেছনে ফেলে সেরা 16তে জায়গা পেয়েছে আটলান্টা। প্রতিপক্ষ বায়ার্নের সাথে প্রথম লেগে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চাইবে ইটালির ক্লাবটি। ক্লাব ব্রুগাকে প্লে অফের 2 লেগেই হারিয়ে এবার টটেনহামের চ্যালেঞ্জ নেবে আতলেতিকো। অন্য ম্যাচে বার্সার প্রতিপক্ষ নিউক্যাসলকেও খেলতে হয়েছে প্লে অফ। যদিও সহজ প্রতিপক্ষ কারাবাককে হারাতে খুব বেশি বেগ পেতে হয়নি ম্যাগপাইদের। রাউন্ড অফ 16-এ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে নিউক্যাসলকে।